ক্লাস 6-এর বাংলা প্রথম পত্র একটি প্রবন্ধ নিয়ে এসেছি তোমাদের সামনে। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে কত কাল ধরে প্রবন্ধ। লিখেছেন আনিসুজ্জামান। তোমরা আমার সাথে বইটি নিয়ে বসো, তাহলে আমরা একসাথে রিডিং করলে তোমাদের বুঝতে সহজ হবে। কত কাল ধরে লিখেছেন আনিসুজ্জামান। বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস, মানে 2500 বছর আগে পুরনো ইতিহাস সম্পর্কে আমরা এখন বর্ণনা শুনতে যাচ্ছি, হয়তো আরও বেশি শুনব। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। আমরা পুরাতন ইতিহাস বা সাহিত্যগুলো পড়ে আমরা যতটুকু জানতে পারি, তাতেও আমরা পুরোপুরি 2500 বছর আগের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারি না। আমরা সেই কথাটাই এখন শুনতে যাচ্ছি। ইতিহাস বলতে শুধু রাজরাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। মানে ইতিহাসে রাজারা যেমন গুরুত্বপূর্ণ ছিলেন, প্রজারাও তেমনি গুরুত্বপূর্ণ ছিলেন। এককালে এদেশের রাজরাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাত। তারপর 2300-2400 বছর আগে রাজা এলেন এদেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্তের দল এলেন, কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। এক কথা, তখন কারো গর্দান যেত, কেউ বড় লোক হয়ে যেত কারো খুশির বদলতে। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইল পেছনে পড়ে। তার মানে হচ্ছে, আগের দিনে যখন রাজাদের শাসনামল ছিল, তখন যদি কেউ কোনো অপরাধ করত বা গুরুতর কোনো অপরাধে তাদের গর্দান মানে মাথা কাটা যেত। আর যদি রাজারা তাদের প্রজাদের উপরে খুশি হতেন, তাকে একসাথে অনেকগুলো ধন সম্পদ দিয়ে দিতেন, যাতে সে বড় লোক হয়ে যেত। সেই ধরনের কথা এখানে বলা হয়েছে। তবু এদেশের কিছু কথা জানা যায়, পরিচয় পাওয়া যায় এদেশের জীবনযাত্রা। 1000 বছর আগে সব পুরুষ পরত ধুতি, সব মেয়েরাই শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির চাদর পরত, ধুতির সাথে চাদর পরত। মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালীরা ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছিল, তাতে নানা রকম নকশাও কাটা হতো। মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা, ছেলেরা মখমলের কাপড় ব্যবহার করতো না। নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড়ের চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোকে, শুধু যোদ্ধা বা পাহারাদার জুতো ব্যবহার করত। সাধারণে পরত কাঠের খড়ম, ছাতা লাঠি ব্যবহার ছিল। খড়ম কি? খড়ম হচ্ছে কাঠের তৈরি এক ধরনের জুতা। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখবার মতো। বাবরি রাখত ছেলেরা, না হয় মাথার উপরে চুল করে বাঁধত চুল। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখত। মেয়েরা নিচু করে খোপা বাঁধত, নয়তো উঁচু করে বাঁধত ঘোড়া চুল। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল। নানা রকম প্রসাধনীয় ব্যবহার করত তারা। মেয়েরা তো বটে, ছেলেরাও সেই যুগে অলংকার ব্যবহার করত। সোনার অলংকার পরতে পেত শুধু বড় লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুণ্ডল পরত। মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ। হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্র সোনা মণিমুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাখা, কানে কচি কলা পাতার মালা, গলায় ফুলের মালা। এতক্ষণ আমরা যতটুকু শুনলাম, এখানে শুধুমাত্র তখনকার যুগের, প্রাচীন যুগের মানুষের সাজসজ্জা, পোশাক আশাক নিয়ে বর্ণনা করা হচ্ছে। এখন আমরা তাদের খাবার দাবার কি ধরনের ছিল বা তাদের খাদ্যাভ্যাস কি ছিল সেগুলো নিয়ে জানব। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্য ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে, তাই কলা পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ।
লাউ বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা, কিন্তু ডাল তখন বোধহয় খেতে শুরু করেন। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ। তার মানে হচ্ছে তখনকার দিনের মানুষের সবচেয়ে প্রিয় খাবারের প্রিয় মাছের তালিকায় ছিল ইলিশ মাছ। শুটকির চলক সেকালে ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। দক্ষিণাঞ্চলের মানুষ বেশিরভাগ শুটকি খেতে পছন্দ করত। ছাগ মাংস মানে ছাগলের মাংস, ছাগ মাংস সবাই খেত। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এইরকম উৎসবেই সাধারণত দেখা যেত। পাখির মাংস তাই, ক্ষীর দই পায়েস ছানা এইসব ছিল বাঙালির নিত্যপ্রিয়। আম কাঁঠাল তাল নারিকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা মোয়া নাড়ু পিঠেপুলি বাতাসা কদমা এসবে। মশলা দেওয়া পান খেতেও সকলে ভালোবাসতেন। সাধারণ লোকে মাটির পাত্রে রান্না বান্না করত। মাটির পাতিল হচ্ছে, এখন আমরা কিসের পাতিল ইউজ করি, ননস্টিকের পাতিল কিংবা হচ্ছে তোমার তখনকার দিনের মানুষ আসলে মাটির পাতিলে রান্না করত। জ্বালাহাড়ি তেলানি সচরাচর এইসব পাত্রের ব্যবহার করা হতো। সাধারণ লোকে মাটির পাত্রে রান্না বান্না করত। জ্বালাহাড়ি তেলানি সচরাচর এইসব পাত্রের ব্যবহার করা হতো। সেকালে পুরুষেরা ছিল শিকার প্রিয়, কুস্তি খেলার চল ছিল বেশ। মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসত। মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। বড় লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখত। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই বাঁধিয়ে দিত। নাচ গানের বেশ প্রসার ছিল। বিনা বাঁশি কাড়া ছোট ডমরুর ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। যাতায়াতের প্রধান উপায় ছিল হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা। গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা। গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত, তবে সবসময় বিশেষ উপলক্ষে। মেয়েরা দুলিতে চড়ত। পালকির ব্যবহারও ছিল। বড় লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো। রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকত। বেশিরভাগ লোকই থাকত কাঠ খড় মাটি বাঁশের বাড়িতে। বড় লোকেরাই শুধু ইট কাঠের বাড়ি করত। উপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না, কেননা সেই পুরনো কাল আর নেই যখন সবাই মিলেমিশে কাজ করত। রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু কেউ ভৃত্য, মানে হচ্ছে কেউ রাজা কেউ প্রজা, কেউ প্রভু কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়। সে দুটি ছবি যে একই দেশের সেই কথা মনে হয় না। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা পদ্মবৃন্তের বালা ও তাগা, কানে কচি রিঠা ফলের দুল, স্নান স্নিগ্ধ কেশে তিল পল্লব। আরেকজন এঁকেছেন সংসারের ছবি। নিরানন্দে তার দেহশীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুদায় চোখে আর পেট বসে গেছে শিশুদের, যেন এক মন চালে তার 100 দিন চলে যায়। রাজাদের দল এখন আর নেই। মৌর্য গুপ্ত পাল সেন পাঠান মুঘল কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে। আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন। একজন লিখেছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি এঁকেছেন নিদারুণ অভাবের জ্বালাময় দরিদ্রের অপরিসীম বেদনা। সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি, কতকাল ধরে মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। মানে মানুষ শুধু স্বপ্নই দেখে যাচ্ছে, কিন্তু তার অভাব আর বুঝছে না। এখন তোমরা পাঠ্য বইয়ের শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবে। সেই সাথে আমি তোমাদেরকে আরেকটু বলে দিচ্ছি, মানে পুরো গল্পটা যে আমরা পড়েছি এটা সারমর্মটা আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি।
বাংলাদেশের ইতিহাস হচ্ছে 2500 বা তারও বেশি সময়ের পুরনো। ইতিহাসে থাকে সব রকমের মানুষের জীবনযাত্রার পরিচয়, যেমন আমরা রাজাদের কথা জানতে পেরেছি এবং রাজার প্রজাদের কথা জানতে পেরেছি। এককালে এদেশে রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। 2300-2400 বছর আগে যখন রাজরাজরা এলেন তখন থেকে শুরু হলো ইতিহাস লেখা। প্রাচীনকালের পুরুষেরা পরতো ধুতি চাদর আর মেয়েরা শাড়ি ওড়না। সাধারণ লোকের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পরতো কাঠের খড়ম। পুরনো দিনেও এদেশের মানুষের সাজগোজের দিকে নজর ছিল। সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। তখন ছেলে মেয়ে উভয়ই সোনার অলংকার পরত। মাছ, ভাত, তরকারি, দুধ, ঘি ইত্যাদি ছিল সেকালের বাঙালিদের প্রিয় খাদ্য। ইলিশ মাছ ছিল বেশি প্রিয়। কুস্তি ছিল সেকালের পুরুষের অত্যন্ত প্রিয় খেলা। নারীদের ছিল সাঁতার। ধনীরা দেখত ঘোড়া ও হাতির খেলা, গরিবরা মজা পেত ভেড়ার লড়াই, মোরগ মুরগির লড়াই দেখে। জলপথ ছিল যাতায়াতের প্রধান পথ, তবে স্থলপথ ছিল। বেশিরভাগ লোকই থাকতো কাঁচা বাড়িতে। লেখক কবিদের কেউ কেউ লিখতেন আনন্দ ও সমৃদ্ধির কথা, কারো লেখায় থাকতো বেদনা ও দরিদ্রের ছবি। সেকালে রাজরাজরা ছিল, এখন নেই, কিন্তু ধনী দরিদ্র এখন আছে। সেকালে সাধারণ মানুষ স্বপ্ন দেখত সরু চালের সাদা গরম ভাতে। এই কালেও তারা তাই দেখছে। মানে যুগান্তর থেকে একই রকমভাবে চলে আসছে বাংলাদেশের ইতিহাস। এখন আমরা সৃজনশীল 1 নম্বর নিয়ে আলোচনা করব। আমি প্রথমে উদ্দীপকটি করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানা বাড়ির গ্রাম দেখতে যাচ্ছে। তার নানা প্রথমে তাকে একটি অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান। এই পরিবারে তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি ও কানে সোনার দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে ঘোমটাটা টেনে দেয়। তাদের হাতে ও গলায় স্বর্ণালঙ্কার শোভা পাচ্ছে। এই বাড়ি পেরিয়ে দীপা একদিন মজুরের খড়ের তৈরি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। দিন মজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট এবং শরীরের রুগ্ন দশা দেখে দীপার খুব মনকষ্ট হয়। সে ভাবে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশে দরিদ্র মানুষের জীবনের অভাবগুলো আর চলে যায় না। আমরা গল্পের মধ্যে যেমন পড়েছি সমাজের 2টি স্তরের কথা, একটি হচ্ছে ধনীদের আর একটি হচ্ছে দরিদ্রদের। এখানে সেই উদ্দীপকে এই একই কথাই বলা হচ্ছে। এখন আমরা দেখি ক নাম্বার আমাদেরকে কি বলেছে। বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? তোমরা বলতে পারবে আমার সাথে কত বছরের পুরনো? প্রায় 2500 বছর পুরনো ইতিহাস। প্রায় 2500 বছরের পুরনো ইতিহাস। ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা, উক্তির তাৎপর্য ব্যাখ্যা করে। তাহলে এখানে আমরা কি বলবো? ইতিহাসে শুধুমাত্র যে রাজাদের কথা বলা হচ্ছে তা নয়, প্রজাদের কথা বলা হচ্ছে, ধনী দরিদ্র সমাজের সকল স্তরের মানুষের কথা বলা হচ্ছে। তোমরা পাঠ্য বইটি আরেকবার রিডিং করলে তোমরা এই প্রশ্নের উত্তরটি আরেকটু ভালো মতো দিতে পারবে। তারপর আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, ইতিহাস বলতে সব পেশাজীবী মানুষের কথাই বোঝায়। সমাজের রাজা প্রজা, ধনী গরিব, দিন মজুর কিংবা সমাজের সকল স্তরের কথাই বলা হচ্ছে। দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে 1000 বছর আগে পূর্বপুরুষের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করে। দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদ। তাহলে লোকজনের পোশাক পরিচ্ছদ সে কেমন দেখলো? প্রথমে যে ঘরে গেল সেটা হচ্ছে অবস্থাপন্ন পরিবার, তার মানে হচ্ছে একটা ধনী পরিবারে গেল সে। তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি ও কানে সোনার দুল পরে। এখনকার মেয়েরাও তাই সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয় এবং চুড়ি ও সোনার কানের দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে ঘুমটা দেয়। তখনকার দিনেও শাড়ির আঁচল টেনে মেয়েরা মাথায় ঘুমটা দিত, এখনকার দিনেও দেয়। তারপরে দেখো, এই বাড়ি পেরিয়ে দীপা একদিন মজুরের খড়ের তৈরি ঝুপড়ি ঘরে ঢুকে পড়লো। দিন মজুরের যেহেতু তার আর্থিক অবস্থা ভালো নয়, তার ঘর হচ্ছে খড়ের তৈরি। দিন মজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট এবং শরীরের রুগ্ন দশা। তার মানে হচ্ছে যে
তার আর্থিক সামর্থ্য ভালো নয়, তার কারণে তার স্ত্রীর পরনে যে শাড়িটা ছিল সেটিও দেখতে খুব একটা ভালো ছিল না, এবং তার সন্তানদের পরনে ছিল ছেঁড়া কাপড়, এবং তাদের শরীরের এত রুগ্ন দশা ছিল যে মনে হচ্ছে যে অনেকদিন ধরে তারা না খেয়ে আছে। এই অবস্থা দেখে দীপার মনে খুবই কষ্ট হয়। এখানে সেই হাজার বছরের পূর্বপুরুষের পোশাকের সাথে এখনো মিল পাওয়া যায়। এখনো সমাজের যে দরিদ্র শ্রেণী আছে তাদের পোশাক আশাক এখনো সেই পুরনো ইতিহাসের মতোই রয়ে গেছে, এবং ধনীরা সবসময় আগে যেমন ছিল এখনো তারা তাদের বেশভূষা, কাপড় চোপড় বা খাদ্যাভ্যাস তাদের এখনো সেরকমই রয়ে গেছে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। তোমরা আরেকবার রিডিং করলে এই প্রশ্ন উত্তরটি আরো ভালোভাবে লিখতে পারবে। শত শত বছর চলে যায় কিন্তু এই দেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। উদ্দীপকে এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করে। এখানে আমাদেরকে বলা হচ্ছে শত শত বছর চলে যাচ্ছে কিন্তু এই দেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। তার কারণ হচ্ছে যে শত শত বছর ধরে যেমন রাজাদের রাজত্ব শুরু হয়ে গেছে সমাজে, এবং রাজার প্রজারও রয়েছে, ঠিক তেমনি এখনো সমাজে কি হচ্ছে, ধনী শ্রেণীর এত বেশি আধিপত্য যে তাদেরকে রাজার সাথে আমরা তুলনা করতে পারি, এবং গরিবরা ঠিক আগে যে রকম গরিব ছিল এখনো গরিবরা সেই রকম অবস্থায় দিন যাপন করছে। দিন মজুররা ছেঁড়া কাপড় পরে কিংবা তাদের কাপড়ের অবস্থা মলিন থাকে। কখনো দেখা যায় যে তারা দিনের পর দিন না খেয়ে অভাব অনটনের মধ্যে থাকে। তো সেই কথাই বলা হচ্ছে যে তাদের ইচ্ছাই থাকে যে সাদা সরু চালের গরম ভাতে খাওয়ার একটা স্বপ্ন তাদের থেকে যায়। এই যে আমাদের প্রবন্ধের শেষ যে লাইনটি ছিল, সরু চালে সাদা ভাতে গরম গাওয়া ঘি, কতকাল ধরে মানুষ শুধু তার স্বপ্ন দেখে আসছে। মানে গরিবরা এখনো সেই শুধু সাদা সরু চালের গরম ভাতটাই খাওয়ার স্বপ্ন তারা এখন দেখে যাচ্ছে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। তাহলে আমরা বলবো যে উদ্দীপকের আলোকে এখন আমরা ব্যাখ্যা করবো যে দীপা প্রথমে তার নানা গ্রামের বাড়িতে যখন বেড়াতে যায় তখন তাকে একটা ধনী পরিবারে নিয়ে যায় তার নানা দেখানোর জন্য। তাদের পরিবারের মেয়েরা কি ধরনের কাপড় চোপড় করছে বা তাদের খাদ্যাভ্যাস কি, তাদের জীবনযাপন সম্পর্কে দেখানোর জন্য নিয়ে যায়। তো সেখানে এখন আমরা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করবো যে ধনী পরিবারে যখন দীপা যায় তখন দেখতে পায় তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয় এবং হাতে চুড়ি ও কানে সোনার দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ির আঁচল তুলে ঘুমটা দেয়। তাদের গলায়ও হাতে স্বর্ণালঙ্কার শোভা পাচ্ছে। তাদের যে অবস্থা যে ভালো, সমাজে তাদের অবস্থা যে ভালো সেটা বোঝা যাচ্ছে তাদের কাপড় চোপড় এবং তাদের স্বর্ণালঙ্কার দেখে। এরপরে দীপা যখন দিন মজুরের বাড়িতে বেড়াতে যায় তখন কি হয়, তার স্ত্রীর পরনে মলিন শাড়ি দেখতে পায়, সন্তানদের পরনে ছেঁড়া কাপড় দেখতে পায়, এবং তাদের রুগ্ন দশা দেখে মনে হয় যে তারা অনেকদিন ধরে না খেয়ে আছে। তো তখন দীপার ধনী এবং গরিবের পার্থক্য দেখে দীপার খুবই মনে কষ্ট হয়। উদ্দীপকের আলোকে এটি ব্যাখ্যা করা হলো। তারপরে তোমরা আরেকবার রিডিং করে নিবা, ইনশাল্লাহ তোমরা ভালো করে লিখতে পারবা। এখানে 1 নম্বর প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনোযোগ সহকারে শিখবে। আর স্কুল খুলবে যখন তখন আমাদের পরীক্ষা তো অবশ্যই হবে। এর বন্ধের মধ্যে আমাদের পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা চলছে, তোমরা শীঘ্রই সেটা জানতে পারবে। বাসে সময় নষ্ট না করে পড়াশোনা করবে, ইনশাল্লাহ পরবর্তী কোনো দিন আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।